সকল স্বৈরাচারের বিরুদ্ধে আমার লড়াই চলেছে, আমাদের লড়াই চলছে, চলবে। ডক্টর ইউনূস সরকার গত 18 মাস পুরো জাতিকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রেখেছিল, এই ব্যক্তি বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা বিরোধী শক্তির, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফালন আমাদেরকে দেখতে হচ্ছে এখনো পর্যন্ত। জনাব ইউনূস সাহেবের ছবিতে আগুন দেওয়া শুরু হয়েছে। শাহবাগে রোববারই এই ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে যে দুর্নীতির ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে, তাদের গ্রেপ্তারের দাবি উঠেছে। বগুড়া শহরে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে রাতের আঁধারে 2 জন মুখোশধারী দুর্বৃত্তের দ্বারা অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন, গতকাল গভীর রাতে আনুমানিক 2টোর সময় 2 জন মুখোশধারী ব্যক্তি তার বগুড়ার বাসার সামনের দরজায় আগুন ধরিয়ে দেয়। জামাত এনসিপির পক্ষে তাদের একটা শক্ত অবস্থান ছিল। তো যখন পিনাকি আপনার দিনরাত বিএনপিকে গুতাগুতি করে আসলে এরকম কোনো কিছু করতে পারলো না, জনগণ ভোট দিয়ে বসলো, তখন আপনার পিনাকির বাড়ির সামনে গিয়া এই যে দৃশ্যপট ভিডিওর প্রথমে আমরা দেখলাম, সেই বিরল দৃশ্যের দেখা মিলল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, শাহবাগে একটি লোক তিনি ডক্টর ইউনূসের ছবিতে আগুন ধরিয়ে দেয় এবং সমন্বয়ক এবং উপদেষ্টাদের ফাঁসির দাবি চেয়ে বসে। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এখনো তো ডক্টর ইউনূস ক্ষমতার মধ্যেই আছেন, তাহলে আপনি যে তার ছবিতে পুড়ে দিচ্ছেন এতে কোনো সমস্যা হবে না? তখন সেই লোকটি উত্তরে বলে যে এই লোকটি স্বাধীনতা বিরোধী, এই লোকটি ৭১ বিরোধী, এই লোকটি আজকে যে কার্যক্রমগুলো করছে, ধানমন্ডি ৩২-এ যারাই যাচ্ছে তাদেরই গ্রেফতার করছে, তাদের এই শাস্তি হওয়া দরকার, তাদের ফাঁসি হওয়া দরকার, এই দাবি জানায়। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে পিনাকি ভট্টাচার্যর বাড়ির সামনে ছাত্র দলের পোলাপান সবগুলো গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং বাসায় আগুন ধরিয়ে দিয়েছে, এমনই দাবি করা হচ্ছে। তাহলে কি হচ্ছে দর্শক, পুরো দেশ জুড়ে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের যিনি কি বলে যে মূল নায়ক আছেন পিনাকি দা, তো আজকে ওনার বাড়ির সামনে মানে গতকালকের একটা ভিডিও দৃশ্য, যে বগুড়াতে সম্ভবত তার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে প্রকাশ্যে একদল নেতাকর্মী এভাবে স্লোগান দিয়েছেন। কেন আসলে পিনাকির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরাও এই মুহূর্তে অসন্তুষ্ট, এটা নিশ্চয়ই কারোর বোঝার বাকি নাই। পিনাকি ইলিয়াস সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেছে বিএনপিকে হারানোর জন্য, বিশেষ করে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল এবং তারেক রহমানকে নিয়েও আপনার পিনাকি প্রতিনিয়ত যেই ধরনের বক্তব্য দিয়েছেন, অতীতে শেখ হাসিনা অথবা বঙ্গবন্ধুকে নিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, সর্বশেষ পর্যায়ে এসে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম মরহুমা বেগম খালেদা জিয়া এই দুজনকে ছাড়া তারেক রহমানকে নিয়ে নানা ভিডিও বানিয়েছিল পিনাকি ভট্টাচার্য। তো এমনকি নির্বাচনের দিনও, নির্বাচনের আগের দিনও ইনকিলাব জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ বলে কান্দারেন্দা ভিডিও দিছিলেন। তো স্বাভাবিকভাবে ধরেন যারা এই বিষয়গুলো নিয়ে ঝামেলায় পড়ছে বা ভোটের মধ্যে টেনশনে ছিল, তাদের মধ্যে একটা জোয়ার উচ্ছ্বাস আসছে। ধানমন্ডি ৩২-এ বুলডোজার পাঠিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, মানে বারবার সেনাবাহিনী সহ যেন মানে উচ্ছ্বসিত জনতা সমান করে ফেলে। তো পিনাকি কি ভাবছিল যে তার বাড়ির সামনেই ৩২-এর চিত্রের কাছাকাছি লেভেলের হবে? তবে ভাগ্য ভালো, পিনাকির বাড়িঘর ভাঙচুর হয় নাই, শুধু এখানে স্লোগান দেওয়া হয়েছে। তবে কিছুটা কপাল খারাপ হচ্ছে এই জায়গায় পিনাকি এবং ইলিয়াসের, যে আওয়ামী লীগ সরকারের সময় তারা সরকারকে নিয়ে নানান মন্তব্য করেছে, পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের চক্ষুশূল ছিল। পরবর্তীতে ওই সময় তাদেরকে বিএনপির নেতাকর্মীরা প্রায় ধরেন মাথায় তুলে নাচত। আর যখন সরকার পতন হলো, দেখা গেল যে এই গত 18 মাসে বিএনপির বিরুদ্ধেই শক্ত অবস্থান তৈরি করেছিল পিনাকি ভট্টাচার্য, এমনকি জামাত এনসিপির পক্ষে তাদের একটা শক্ত অবস্থান ছিল। তো যখন পিনাকি আপনার দিনরাত বিএনপিকে গুতাগুতি করে আসলে এরকম কোনো কিছু করতে পারলো না, জনগণ ভোট দিয়ে বসলো, তখন আপনার পিনাকির বাড়ির সামনে গিয়া এই যে দৃশ্যপট ভিডিওর প্রথমে আমরা দেখলাম, সেই বিরল দৃশ্যের দেখা মিলল। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এর আগেও আপনাদের খেয়াল থাকার কথা, আমি নিজে একটা ভিডিও করছিলাম যে পিনাকির বাড়িতে গভীর রাতে কে বা কারা ক্যামেরার সামনে গিয়া একটা অগ্নিকাণ্ড ঘটাতে চেয়েছে, ছোটখাটো, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তখনও পিনাকি এটা নিয়ে অনেক বক্তব্য দিয়েছিল। বা আজকের দিনে তার বাড়িতে গিয়া প্রকাশ্যে মানুষ ভিডিও ফুটেজ করে স্লোগান দিচ্ছে,
মিছিল করছে। পিনাকিদার একটা জিনিস হয়তো বোধগম্য না, এদেশের মানুষকে আপনি যা শিখাইবেন এটা দিন শেষে আপনার উপরেই ভাই ফিরে আসবে, অর্থাৎ মবের সংস্কৃতি। মবের সংস্কৃতি। এতদিন আপনি বিএনপিকে নিয়ে কথা বলছেন, ক্ষমতায় ছিল না। এখন যদি বিএনপিকে নিয়ে বা তারেক রহমানকে নিয়ে দেখেন, অন্যায় করলে আমরাও কথা বলি, সবাই বলি, তবে যেভাবে কাউন্টার করা হয়েছে বা আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে নেগেটিভলি, যে তারেক রহমানের এই প্ল্যান হচ্ছে দেশ বিক্রির প্ল্যান, ভারতের সাথে আঘাত করছে, এই করছে সেই করছে, যেখানে খোদ পিনাকিদা নিজেই ভারতের পাসপোর্ট নিয়ে তিনি মানে দেশ ছাড়ছেন। তো এরকম অনেক কিছুর মধ্যে তিনি যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন সেটা কাজে দেয় নাই। আর আজকে উল্টা ওনার বাড়ির সামনেই আমরা ধানমন্ডি 32-এর চিহ্ন, মানে চিত্র না, ওইটা 100 হলে এটা ছিল 10। তবে ভবিষ্যতে এমন ঘটনা হয়তো বা আর ঘটতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস স্যারকে বিশ্বখ্যাত লোক বলে দেশের উন্নতি অগ্রগতি ত্বরান্বিত করবে বলে জনগণ এবং ছাত্রছাত্রীরা ওনাকে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ওনার পুরো শাসনাময়ে তিনি রাষ্ট্রকে ব্যক্তির সম্পত্তি বানিয়েছেন, কয়েকজন ব্যক্তির সম্পত্তি বানিয়েছেন। এই ডক্টর ইউনূস সাহেব যখন প্রথম নোবেল পান, আমি আবুতে ভাবিল্লার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম অভিনন্দন জানিয়ে মিছিল বের করি। তৎকালীন রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো এর বিরোধিতা করেছিল। আমরা চেয়েছিলাম তাকে একটা সম্মান দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে। কিন্তু সেই আমাকে, যে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমি অভিনন্দন মিছিল বের করেছিলাম, সকলকে 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 তোয়াক্কা না করে, সেই ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশকে একটা লুটের রাজ্য বানিয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সামাজিক অর্থনীতিকে, সামাজিক নীতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন এই পাপিষ্ট, এই সুদখোর, এই মার্কিনের দালাল। বাংলাদেশের কোনো কল্যাণ করে নাই, কেউ দেখাতে পারবে না উনি বাংলাদেশের কোনো কল্যাণ করেছেন। আপনি দেখেন, একটা রাষ্ট্রনায়ক, আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে ধরি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অনেক সমালোচনা আছে, মেজর জিয়া রহমানের রাজনৈতিক অনেক সমালোচনা আছে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অনেক সমালোচনা আছে, শেখ হাসিনার অনেক সমালোচনা আছে, কিন্তু ওনাদের বিরুদ্ধে একটা সমালোচনা নাই ব্যক্তিগতভাবে ওরা রাষ্ট্রকে, রাষ্ট্রের সম্পত্তি নিজের করে নেয়। এটা হচ্ছে এই ইউনূসের সাথে আগের রাষ্ট্রনায়কদের মধ্যে পার্থক্য। যে মানুষ জনগণের ভালোবাসা পেয়ে ক্ষমতায় বসে জনগণের সাথে গাদ্দারি করে, আমেরিকার সাথে বৈধ অবৈধ অসম চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠন করে আমেরিকার হাতে তুলে দেয়, তার সম্মান নিয়ে যাওয়ার কোনো অধিকার নাই। যদি তিনি, সবাই আশা করেছিলেন তিনি ভালো কিছু করবেন এদেশের জন্য, বাংলাদেশকে উন্নয়নে ডুবাই দিবেন, সারা বাংলাদেশের অর্থনীতিকে উর্বর করবেন, সারা পৃথিবীর থেকে নানা ধরনের বিনিয়োগ আসবে, বাংলাদেশের কর্মসংস্থানের, তরুণদের, বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবেন, বাংলাদেশের অর্থনীতিকে বড় একটা জায়গায় নিয়ে যাবেন। কিন্তু তিনি কি করেছেন? তিনি প্রথম এসে তার গ্রামীণ কোম্পানির যে 600 কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা, যে জনগণ ট্যাক্সের টাকা ইউনূস থেকে পাবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার সেটা মওকুফ করে দিয়েছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আদম ব্যাপারী লাইসেন্স পর্যন্ত নিয়েছেন। এটা কত বড় দুর্ভাগ্যজনক বাঙালির ইতিহাসে, যেখানে বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক ব্যক্তিগত সম্পত্তি করার ক্ষেত্রে খুব সতর্ক ছিলেন। বঙ্গবন্ধু জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং শেখ হাসিনা পর্যন্ত। আমরা শেখ হাসিনাকে চরম স্বৈরাচার হিসেবে তার পতন নিশ্চিত করেছি, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সামনের সারিতে লড়াই করেছি। আমরা কখনো আশা করি নাই, বাংলার জনগণ কখনো আশা করে নাই ইউনূসের মতো একটা সুদখোর, একটা মার্কিন দালাল বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে, একটা মব রাজ্য প্রতিষ্ঠা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা উন্মুক্ত প্রগতিশীল জায়গায় আমি নিজে এখানে ঢুকতে ভয় পেতাম। এই মব রাজ্য কে তৈরি করেছে? ইউনূস এবং ইউনূসের উপদেষ্টারা তৈরি করেছে। আমরা এখানে যে কালচার, বাংলাদেশের জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে
একটা প্রগতিশীল সাংস্কৃতিক জায়গা, সেই সাংস্কৃতিক জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পক্ষের, একটা গোষ্ঠীর সম্পদ পালনের অপচেষ্টা চালিয়েছে এই ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে নিয়াজ স্যার। ঠিক আছে, সুতরাং আমরা মনে করি, আমি কেন কুশপত্রিকে দাওয়া করলাম, এখানে আমি লিখেছি বাংলার দ্বিতীয় মির্জাফর খ্যাত দেশদ্রোহী আমেরিকার দালাল। আপনারা সকলে জানেন ইউনূস গত এক সপ্তাহের মধ্যে আমেরিকার সাথে কয়টা প্রকাশ্য অসম চুক্তি, বাংলাদেশ বিরোধী চুক্তি করেছেন। কেন করেছেন, কার পারমিশন নিয়েছেন? এই সমস্ত রাষ্ট্রবিরোধী, সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তিগুলো আপনি করেছেন, বাংলার মানুষের সেখানে কোনো স্বার্থ নাই। আপনি চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের প্রাণ চট্টগ্রাম বন্দরকে বিএফি ওয়ার্ল্ডকে দেওয়ার মাধ্যমে আমেরিকা ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা করেছেন। বন্দরের চট্টগ্রামবাসী, বাংলাদেশের মানুষ সেটা রুখে দিয়েছে। এইভাবে তার প্রত্যেকটা চুক্তি একটু পড়ে দেখেন, এই চুক্তিগুলো প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। এই চুক্তিগুলো ইতিমধ্যেই সামনে এসেছে জনগণের। এই চুক্তিগুলো পরে দেখুন, সে বাংলাদেশের স্বার্থ দেখেছে নাকি আমেরিকার স্বার্থ দেখেছে। তাকে আমেরিকার স্বার্থ দেখার জন্য, বাংলাদেশের স্বার্থকে বিঘ্নিত করার জন্য, বাংলাদেশের স্বার্থকে পদদলিত করার জন্য ইউনূসকে আমরা ক্ষমতায় বসাইনি। যেহেতু তিনি বাংলার জনগণের সাথে মির্জাফরি করেছেন, তার মতো একটা অমানুষ, সাচ্চা অমানুষ, লোভী, লুটেরার পদত্যাগ, সরকারের, নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর, ইউনূসের লুটেরা উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে শ্বেতপত্র, তার সরকারের যত দুর্নীতি হয়েছে, এই যে নাহিদ আসিফরা এবং আসিফ নজরুল, সংস্কৃতি মন্ত্রী, ওই বেলকাটার নাম কি, সংস্কৃতি মন্ত্রী ফারুকি, রাজওয়ানা, তারপরে আদিলুর রহমান, এরা যে জনগণের রক্ত চুষে খেয়েছে আজকে এই 1.5 বছরের উপর সময়ে, সবগুলোর বিচার আমরা নিশ্চিত করবো বাংলার জনগণকে নিয়ে। এবং বাংলাদেশের যারা ক্ষমতায় আসছেন, যারা ক্ষমতার বিরোধী দল হিসেবে পার্লামেন্টে আসবেন, সবাইকে উদ্দেশ্য করে বলি, ইউনূস সরকারের শ্বেতপত্র, দুর্নীতির শ্বেতপত্র আপনারা প্রকাশ করবেন। যদি আপনারা প্রকাশ না করেন, তাহলে বাংলাদেশের জনগণ ধরে নিবে আপনারা ইউনূসের পাপিষ্ট হওয়ার দিকে যাবেন। ইউনূসের মতো নষ্টামি আপনারাও করবেন। পার্লামেন্টে যাবেন, জনগণের স্বার্থ দেখবেন না, বাংলাদেশের স্বার্থ দেখবেন না, আমেরিকার সাথে গোপন চুক্তি করে বাতিল করবেন না। জনগণ আপনাদেরকে দেখে নেবে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে। আমি সুষ্ঠু নির্বাচন করতে উনি বাধ্য ছিল। কিসের সুষ্ঠু নির্বাচন করেছে? যখন পোস্টাল ব্যালট জালিয়াতি হচ্ছিল, প্রবাসীরা লাইভ করছিল আমার ভোট, রাজনৈতিক চক্র দিয়ে দিয়েছে, রাজনৈতিক চক্র লুট করেছে। যখন সিল মারানো হচ্ছে তখন ধরা গিয়েছে, যখন ব্যালট পেপারে সিল মারা হচ্ছে তখন ধরা গিয়েছে, যখন রাতের আধারে টাকা বিলাচ্ছে তখন জনগণ ধরে ফেলেছে। এইভাবে রাষ্ট্রের নির্বাচন, দেশের নির্বাচন যখন ম্যানিপুলেট চুরি করার, ডাকাতি করার সকল সুযোগ বাংলাদেশের জনগণ প্রতিবাদ করে বন্ধ করে দিয়েছে, তখন উনি ভোট ডাকাতির যে পলিসি নিয়েছিল, কোন একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে ভোট ডাকাতির পলিসি নিয়েছিল, কৌশল নিয়েছিল, সেটা ধরা খাওয়ার কারণে উনি বাধ্য হয়ে জনগণের এই পারে নির্বাচন সুস্থ করতে বাধ্য হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে অভিযোগ করেছে দলীয়করণের, দলীয়ভাবে ভোট ডাকাতির। জনগণ সেটা রুখে দিয়েছে। এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন, তাদের বিরুদ্ধে কিচ্ছুই করা হয়নি, কিছুই না। শুধু বঙ্গবন্ধু বাড়ি কেন, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সেদিনও, যেদিন গণভবনে কথিত জাদুঘর করা হচ্ছে, আমি অবশ্যই কথিত বলছি এই কারণে, যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো গুড়িয়ে দেওয়া হয়, মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ
পরে এমন জাদুঘরও গড়িয়ে দেওয়া হয়, সেখানে গণভবনের 24-এর জাদুঘর গড়ে তোলা হয়। যেদিন উদ্বোধন করা হয় সেই দিনও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটা মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নিশ্চয়ই 71-এর ধারে কাছেও যেতে পারবে না 24 কখনো। আর 24-এর চেতনা যতটুকুই হোক না কেন, তাও তো বিতর্কিত করেছে এরাই। বঙ্গবন্ধুর বাড়িতে যেদিন গুড়িয়ে দেওয়া হলো সেদিন বিএনপিও বিবৃতি দিয়েছিল, যদিও একদিন পর এসে গভীর রাতে সে বিবৃতি দিয়েছিল এবং নিন্দা জানানো হয়েছিল। অথচ এখনও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলে, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ আটক করছে শ্রদ্ধা নিবেদনকারীদের। কাদের অনুসারে এই পুলিশ? এদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয়, নিঃসন্দেহে এটুকু বলতে পারি, এরাই বিএনপিকে গিলে খাবে। যেমন ফ্যাসিবাদকে রুখে দেওয়ার নামে রাজাকার আলবদরদের সাথে ঐক্য করা হয় এবং সেই ঐক্যের জায়গা থেকে আমরা দেখছিলাম কিভাবে একটি বিশেষ শক্তি বিএনপিকে গিলে খাওয়ার চেষ্টা করছিল। ভবিষ্যৎ নিশ্চয়ই আরও ভয়ঙ্কর হবে। এদিকে জনাব ইউনূস সাহেবের ছবিতে আগুন দেওয়া শুরু হয়েছে। শাহবাগে রোববারই এই ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে যে দুর্নীতির ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে, তাদের গ্রেপ্তারের দাবি উঠেছে। শুধু দুর্নীতি নয়, সংবিধান লঙ্ঘন করেছে একের পর এক এই সরকার। এই সরকারের অনুসারীরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন সব চুক্তি করেছে বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে এই ইউনূস সরকার, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস উল্টে পাল্টে দেওয়া শুরু করেছিল। যতটুকু পেরেছে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। শিশুদের পাঠ্য পুস্তক পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, জঘন্যভাবে মিথ্যাচার করা হয়েছে। এই আসিফ মাহমুদ রায় আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, সংবিধানের কবর রচনা দিতে চেয়েছিলেন। অথচ তারা এখনো বীর দর্পে ঘোরাফেরা করে এই বাংলাদেশে। অনেকে বলছেন যে শুধু দুর্নীতির বিরুদ্ধে মামলায় নয়, এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে। বিএনপি নতুন দিনের সূচনার অঙ্গীকার করে এই নির্বাচনেতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা। অবশ্যই তাদের দিকে মানুষ তাকিয়ে আছে। এদেরকে নিশ্চয়ই ছাড় দিলে বিএনপি আবারও ভুল করবে, আবারও। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।